যাই এটা সেল হয়। ঘিলাটা দেখেন কত বড় একটা করে নিব। পোস্ত আছে। থ্যাংক ইউ লেটার ফর অল ইউর এফোর্টস। হ্যাঁ লাউড বলো বলতেছি। তো যাই হোক অনেক কিছু এরকম টুকটাক চুরি টুরি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন চলতেছে, টুকটাক অনেকগুলা কাজ আগায় নিছি। এটা হলো 5 কেজি ওজনের একটা মুরগি, ওই যে কিছু বড় মুরগি পাওয়া যায় না সেই মুরগি। এটা হলো শাহেদ ভাই মানে রাশেদা ভাবির হাজবেন্ড ভাই হলো কে বলছিলাম যে এরকম মুরগি পাইলে ভাবি ভাইকে বললেন আমার জন্য একটা নিয়ে আসতে। তো ভাই হলো নিয়ে আসছে, এই কয়দিন ভাবির বাসায় ছিল। তো এটা পুরা পিস হিসাবে সেল হয় আর কি। একটা মুরগিতে যতটুকু ওজন থাকে পুরাটা অনুযায়ী এটা সেল হয়। ঘিলাটা দেখেন কত বড় একটা ঘিলা, আর রান তো মনে হয় করেন কাটা, বাট কাটা না হইলে মনে হয় যে একটা খাসির রানের মতো এরকম। তো আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, ভাবতেছি এটা কি এমনি রান্না করব না এটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করলে মজা লাগবে। এইটার চিন্তা ভাবনায় আসি যে দেখেন কত বড় বড়, পুরা মাংসের কালারটাও একটু অন্যরকম, মানে খাসির মাংস গরুর মাংসের যেরকম কালার হয় সেরকম টাইপের কালার। এটা আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করি এই মুরগিটা খেতে। তো যাই হোক এখন একটু কাটবো, কেটে দেখা যাক কি করা যায়, শেষ পর্যন্ত কি করি দেখা যাক। এই যে দেখেন মানে এটা হলো যে ডানার মাংস বলি আমরা, হাতের কাছে যে ডানা সেটা দেখেন কত বিশাল বড়। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, আমি নিজে বুঝতে পারতেছি আর কি। আচ্ছা যাই হোক এটাকে এখন পরিষ্কার টরিষ্কার করি, কাটি, যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আবার ফ্রিজে ঢুকাই রাখবো। পুরাটা তো একসাথে রান্না করা দরকার নাই। ভালো বৃষ্টি শুরু হয়েছে, পরে চিন্তা করলাম থাক মুরগি দিয়ে আর বিরিয়ানি রান্না করব না, কারণ আপনাদের ভাইয়া মুরগির বিরিয়ানি খুব একটা পছন্দ করে না সে। তা কি করব ভাবলাম স্পেশাল কিছু করি। তো স্পেশাল কিছু কি করা যায় সেটা চিন্তা করতে করতে ভাবলাম মুরগিটাকে একটু অন্যভাবে রান্না করি, একটু অন্য করে রান্না করি, আর সাথে একটু ডিমের কোরমা করি আর পোলাও করি। এটাই হবে স্পেশাল খাবার, কোনো উপলক্ষ না, এমনিই করতে ইচ্ছা করলো আর কি। তো এই যেখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে এখন বেরেস্তা করব। এই তো, আর এই চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর বাইরে তো তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। ইদানিং আসলে ব্লগে ওইভাবে রান্না বান্না দেখানোও হয় না, কারণ রান্না তো ওই ঘরের রান্নাই করা হয়, টুকটাক রান্না করা হয়, এই কারণে আর তো দেখানো হয় না। তো আজকে যেহেতু মুরগিটা একটু অন্যভাবে রান্না করব, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। তো ঠিক আছে বেরেস্তাটা করে নিই। তো চিকেনটা রান্না করার জন্য বেরেস্তা তো করা হয়ে গেছে, এই যে বেরেস্তা করে নিয়েছি, ভালোভাবে সুন্দর মতো বেরেস্তা হয়েছে, কালারও সুন্দর আসছে, মচমচা হয়েছে। তো আমি একটু কাজু বাদাম আর হলো কিশমিশ সকালে যখন উঠেছিলাম ফজরে তখনই ভিজাই রাখছিলাম। তো কাজু বাদামের উপরের খোসাটা ফেলে দিয়েছি, আর কিশমিশটাও তো ফুলে গেছে যেহেতু পানিতে ভিজানো ছিল। 2 চা চামচ পোস্ত, আর হলো একটু শাহি জিরা, হাফ চা চামচের মতো শাহি জিরা, আর এই তো এখানে হলো বেরেস্তা, হাফ কাপ মতো বেরেস্তা, আর অল্প একটু টক দই দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা মশলা রেডি করব। এটা দিয়ে আমি ডিমটাও রান্না করব। এটা আসলে এই মশলাটা দিয়ে আপনি রোস্ট, তারপরে ডিমের কোরমা, চিকেন কোরমা বা যে কোনো টাইপের একটু শাহি টাইপের খাবারগুলো আপনারা এইরকম করে একটা মশলা রেডি করে এটা দিয়ে করতে পারেন। এটা আমরা নর্মালি সবাই জানি, যদি কেউ না জেনে থাকি এই জন্য আমার বলা। তো আমি এখানে এখন 2 থেকে 3 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিব। পোস্ত আছে কিন্তু আমি বললাম, হ্যাঁ পোস্তটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ওইটা শাহি রান্নার জন্য আসলে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। তো চলুন চিকেনটাকে রেজালার মতো করে রান্না করি। এখানে আমি তেল দিয়েছি, তেলের সাথে একটু ঘিও অ্যাড করেছি, আর এই তো পেঁয়াজ কুচি, তারপরে যে আস্ত মশলা যেটা দারচিনি, তেজপাতা, আর যে আমার এলাচটা যেটা আমি দেই, এলাচটা সাদা এলাচ সেটা আমি গুঁড়ি করে রেখে দেই, আমি গুঁড়োটা দেই, কারণ এলাচটা আপনাদের ভাইয়ার মুখের মধ্যে পড়লে বেচারা খুবই অস্বস্তি ফিল করে, তার খাবার পুরা টেস্টটাই নাকি নষ্ট হয়ে যায়। তো আমাকে এই বুদ্ধিটা আমি তো দিয়েছিল, বলেছিল আপু এক কাজ করতে পারো, তুমি এলাচটা গুঁড়ো করে দিতে পারো। পেঁয়াজ তো মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বেশি ছিল না, যতটুকু ছিল ততটুকুই দিলাম, আপনারা আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আদা রসুনের পেস্ট একসাথে পেস্ট করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আসলে এটা যে রান্না করব এটার তো কোনো প্ল্যান আগে থেকে ছিল না, হঠাৎ করে প্ল্যান করেছি, তাই আসলে মশলা টশলাও একটু কমই আছে পরিমাণে। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি।
মশলা কম হলেও খেতে টেস্ট হবে ইনশাআল্লাহ আশা করি। তারপরে অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ আমি এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিব, ওইটার ঝালটাই এটাকে ব্যালেন্স করবে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আমি এখানে দিব না, আর দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। জিরা ধনিয়া এত বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা পরিমাপ করে দিলেই চলবে আর কি। এখন দিয়ে দিচ্ছি আমি হলো কালো যে কালো যে এলাচটা থাকে সেটার গুঁড়া, তারপরে একটু জয়ত্রীর গুঁড়া দিলাম, আর একটু জয়ফলের গুঁড়া দিলাম। এগুলো আমি সবই গুঁড়া করে রেখে দিয়েছিলাম, জয়ত্রী, জয়ফল, তারপরে যে বড় এলাচ যেটাকে বলে বা কালো এলাচ, এই তিনটারই গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমার এই পাতিলটাতে রান্না করতে আসলে অনেক সুবিধা হয়। আর এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগবে। মোটামুটি সব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন সেই যে বেরেস্তা, বাদাম, কিশমিশ, তারপরে হলো কি জানি বলে শাহি জিরা, তারপরে হলো পোস্ত একসাথে যে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওইটা ব্লেন্ড করার সময় একটু টক দই দিয়েছিলাম, আর এখন বাকি টক দইটা দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে এখন আমি একটু পানি দিয়ে কষাবো। যখন দেখব তেলটা উপরের দিকে ভেসে আসছে তখন গিয়ে আমি মুরগিটা অ্যাড করব আর কি। মুরগিটা দেওয়ার পরে তো আসলে ওইভাবে করে আর কিছু নেই, ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে হাফ পানি হাফ দুধ দিয়ে আমি এটাকে রান্না করব আর কি, বাকি প্রসেসিং। এই যে মুরগিটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। কষিয়ে তারপরে পানি এবং দুধ দিয়ে এটাকে রান্না করে নিব। তারপরে একদম লাস্টে কি অ্যাড করব সেটা আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো ঠিক আছে, ভালোভাবে এটাকে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। এটা থেকে যে পানি বের হবে সেটা দিয়ে এটা কষানো হয়ে যাবে। জালটা একটু কমায়ে এটাকে রান্না করে নেই। রান্না শেষ, আমার চিকেনটাও আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। আমি চুলাটা একটু বন্ধ রেখেছিলাম কারণ নিচে লেগে যেতে পারে, এই কারণে চুলাটা বন্ধ রেখে আমি উপর থেকে হলো একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর এই যে বেরেস্তা, এখন বেরেস্তা দিয়ে দিব। এই তো, আর উপর থেকে হালকা একটু ঘি দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এভাবে করে চিকেনটা রান্না করেছি, কিছুটা রোস্টের স্টাইলে বলতে পারেন। আর এখানে যে ডিমের কোরমা করেছি হয়ে গেছে, আর পোলাও রান্না করেছি, এটাই রান্না হয়ে গেছে। উপর থেকে একটু ঘিটা দিয়ে ঢাকনাটা দিয়ে এখন ঢেকে রেখে দিব, আর বাকি বেরেস্তাটা পোলাওয়ের উপরে দিয়ে দিব। আর আমি মাঝখানে আমার বাসায় একটা দাওয়াত ছিল, তখন আমি একটু সবজি মানে ডিপে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পরে পোলাও টোলাও রান্না করে খাবো, তো সেই সবজিটাও বের করে নিয়েছি, খুব বেশি না, অল্প একটু ডিপে থাকলে নষ্ট হয় না। তো এটাকে এখন ডিফ্রস্ট করে নিব, তারপরে খাওয়ার সময় ইনশাআল্লাহ খাওয়া যাবে আর কি। তাবলু স্কুল থেকে চলে আসছে, মিস্টার তাবলু আজকে তাবলুর আম্মুর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে স্কুল থেকে, সেটা আমরা পরে শো করব। আর এই যে খাবার দাবার, সবজিটা গরম করে নিয়েছি, ডিমের কোরমা। আপনাদের ভাই আজকে আর অফিসে খাবার নিয়ে যায়নি, এই টাইপের খাবার হলে সে অফিসে নিয়ে যায় না, বলে পুরো অফিস একদম ঘ্রাণ হয়ে যায়, পোলাও ঘ্রাণ হয়ে যায়। বলছে সমস্যা নেই, আমি রাত্রে এসে ইনশাআল্লাহ আরাম করে খাবো, এখন আপাতত বাইরে থেকে কিছু একটা খেয়ে নিব। আমি বললাম আহারে, বলছে সমস্যা নেই, রাত্রে ইনশাআল্লাহ আরাম করে খাবো। তো এই যে এটা চিকেন রেজালার মতো হয়েছে সুন্দর। আমি চিকেনটা ভালোই সিদ্ধ হয়েছে, যেহেতু হার্ড চিকেন সিদ্ধ হতে একটু সময় লাগে আর কি। তো এটা দিয়ে বিরিয়ানি করলে আসলে অনেক সময় লাগতো সিদ্ধ হতে, আলাদা করে করেছি, এটাই ভালো হয়েছে। তো ঠিক আছে, তাবিবকে খাওয়াই, আমিও খাই, সাথে আমি আমার পছন্দের ব্লগ দেখবো, এই আর কি। কি দেখাবা? পরে দেখাই, এখন খেয়ে নাও, পরে দেখাবো, আমরা পরে শো করবো। ওই যে আমি একটু কফি নিয়ে বসছি, এখন ঠিক বাজে হলো কয়টা বাজে তোষান? 7:30, 7:30, 7:30, এক্স্যাক্টলি 7:30। তোষান ইনশাআল্লাহ কালকে চুল কাটবে না বাবা? তুমি যে বললা চুলটা কাটতে হবে, কালকে তো আমাকে বললা যে আম্মু আমার চুলটা সাইজ করতে হবে। সাইজ তো করতে হবে, বড় রাখো সমস্যা নাই, সাইজ তো করতে হবে। কালকে তো বললাম আম্মু চুল কাটবো। এই why you lie তোষান? তুমি তো কখনো লাই করো না মা। আর তোষান হলো এখন হোমওয়ার্ক করতেছে, তার ইংলিশ হোমওয়ার্ক, আর এরপরে সে স্পেলিং, কালকে ওদের স্পেলিং টেস্ট আছে, প্রতি ফ্রাইডেতে স্পেলিং টেস্ট হয়, তো স্পেলিং টেস্ট করবে। এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি দেখাবার এটা শো করবে, এদিকে আসো। ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে, তার আগে ম্যাথ বাবা আসলে করবে না, এখন করে ফেলবা। ম্যাথ তো আমি ভালো বুঝবো না মা। আর
তাবলু তাবলু হলো একটা জিনিস দেখানোর জন্য পাগল হয়ে গেছে। সে আজকে স্কুলে কি করছে, এটা আম্মুর জন্য বানিয়েছে। এটা নাকি আমার জন্য, এটা তার টিচার বলছে এটা আম্মুকে দিবা, তোমার আম্মুকে তিলাওয়াত। তো হ্যাঁ তিলাওয়াতি, হ্যাঁ তিলাওয়াতি 1 পারো তুমি? এটা তিলাওয়াত করতে পারো? তিলাওয়াতি 1 এটা অ্যারাবিক তো, আমি তো কিছু বুঝলাম না, মানে এটা অ্যারাবিকে কি বলতেছে এখানে, ট্রান্সলেট করি, চলো ট্রান্সলেট করলে বুঝতে পারবো এটা আম্মুকে কেন দিতে বলছে। নিশ্চয়ই মার জন্য কোনো কিছু আছে। কি বলে মা? দেখি দেখি তো কি বলে, আমরা একটু ট্রান্সলেট করি চলো। আমার ওদের জন্য ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেট না, আমার ট্রান্সলেটর কোথায়? এই তো, ওদের জন্য আমার ট্রান্সলেটর রাখাই লাগে। তোষানের জন্য, তাবিবের জন্য। দেখি দাঁড়ো এখানে কি বলছে দেখি, আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রান্সলেট করলে আমি বুঝতে পারবো। টুডে আই লার্নড দ্য লেটার র, এই যে র আর ফ্রম মাই টিচার অ্যান্ড হেয়ার আই এম রাইটিং ইউ a thank you letter for all your efforts and hard work for me. I am happy when I see you. Thank you so much. May you be well every day. I love you, mama. বাবা কি হাসি দিছে, দেখি দেখি, এত হাসি কেন, এত হাসি কেন? তাবিব আজকে আরো একটা সুন্দর জিনিস নিয়ে আসছে। আসতে হবে না? তুমি নিয়ে এসে দেখাবা, তুমি দেখাও, যাও তুমি। আমি তোমাকে কিছু দেখাবো, আমি এটা বানিয়েছি স্কুলে, দেখো আমি এটা এমনি বানিয়েছি। টিচার একটা পেপার দিছে, ওই হচ্ছে অ্যাস্ট্রোনটে প্রিন্ট করছে পিকচার ফেসে। হ্যাঁ বলতেছি। তারপরে হচ্ছে স্টিক করছে অ্যাস্ট্রোনটে, আমি কালার করেছি অ্যাস্ট্রোনট। চুল বাতাসে উঠতেছে তোমার, সুন্দর করে লেখো, লেখা সুন্দর হইতে হবে, হাতের লেখা সুন্দর হইতে হবে। টেনেন্ট এটা এরকম কাটাকাটি করছো, এটা পাশে আবার সুন্দর করে লেখো, কেটে দাও পুরো এক, হ্যাঁ এবার পাশে সুন্দর করে লেখো। ফোরাম, ফোরাম। এভিডেন্স, ক্যারেক্টার্স। আমার সাথে একটু কথা বলি, যে সারাদিন এত কাজ করি বাসায়, সব কাজ করি, আজকে মানে হাত কাটছি। মানে এই যে মালয়েশিয়াতে যখন থেকে সংসার জীবন শুরু করি, শ্বশুর বাড়িতে আমাকে অত কাজ টাজ করতে হয়নি, যতটুকু না করলেই না, ওই শাশুড়ির সাথে একটু হেল্প করতাম। বাট যখন থেকে নিজের সংসার শুরু করছি তখন থেকে তো এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজই নিজেরই করা লাগে। প্রথম তো ওয়াশিং মেশিনও কিনছিলাম না, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব বড় চাদর টাদর ওগুলো আপনাদের ভাইয়া লন্ড্রি থেকে ধুয়ে নিয়ে আসতো। বাট ছোটো কাপড় চোপড় সব কিছু নিজেই করছি, রান্না বান্না, ঘর পরিষ্কার করা। আলহামদুলিল্লাহ আমার ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। মানে হুট করে মেহমান আসলেও আমার কখনো মানে ইতস্তত হইতে হবে না যে আমার ঘর নোংরা বা আমার ঘরের জিনিস এলোমেলো, এরকমটা আমার হইতে হবে না। আমার সবসময় সব পরিষ্কার থাকে আল্লাহর রহমতে। এই জিনিসটা আমি আমার আম্মার কাছ থেকে পাইছি। আমার মা হলো যথেষ্ট পরিষ্কার একজন ভদ্র মহিলা ছিলেন, আমার নানিও এরকম ছিলেন, আমরা দেখেছি। তো এই কথাগুলো বলার তো অবশ্যই একটা কারণ আছে। এই যে রান্না বান্না করা, কত কাজ থাকে না সংসারে, বাচ্চাদের টেক কেয়ার করা। কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমার একটা হেল্পিং হ্যান্ড দরকার, আমার কখনোই মনে হয়নি। কেন জানি আমি হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হইতো, এই জিনিসটা আমি কখনো মাথায় আসেনি আমার। আর দেশে তো আসলে প্রেক্ষাপটটাই ওরকম, সবাই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাইতে অভ্যস্ত। দেখা যায় যে সম্ভব হয়ে ওঠে না, আবার বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, মায়েদের স্কুলে নিয়ে যাও, কোচিংয়ে নিয়ে যাও, যেটা আমার এখানে করা লাগে না। তো করা লাগলেও আসলে কিছু করার নাই, কারণ হেল্পিং হ্যান্ড আমি এখানে পাবো না। হেল্পিং হ্যান্ড জিনিসটা আসলে এরকম একটা জিনিস, যদি আপনার নসিব ভালো থাকে আপনি ভালো পাবেন, আর যদি নসিব ভালো না থাকে আপনি হাজার করলেও ভালো পাবেন না। আর নসিব ভালো না থাকার পসিবিলিটি বেশি। আমি বহুত হেল্পিং হ্যান্ড দেখেছি। আমরা ছোটোবেলায় থেকে আমাদের বাসায় একদম বাঁধা হেল্পিং হ্যান্ড থাকতো। আবার ছোটা বুয়াও ছিল, তাদেরকেও দেখেছি। আসলে পারুল খালার বিষয়টা একদমই আলাদা। পারুল খালা আমাদের একটা ফ্যামিলি মেম্বার। উনি আসলে অনেক বছর ধরে আমাদের সাথে, মানে উনি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওনাকে আমরা কখনো হেল্পিং হ্যান্ড মনেও করি না, কোনো কিছুই না।
বাট মাঝখানে আমাদের বাড়িতে কিন্তু আরেকজনকে আমাদের বাড়িতে কাজে রাখা হয়েছিল, আপনারা দেখেছেন সম্ভবত, বেশিরভাগ দোতলায় কাজ টাজ করতো। সে কিন্তু মাঝখানে একদম চুরি টুরি করে তারপরে সে বিধিখিস্তি অবস্থা, মানে এটা বলার মতো না। বিশেষ করে আমার আম্মা মারা যাওয়ার পরে ধরা পড়ে যে সে এটা চুরি করছে ওইটা চুরি করছে, কারণ আমার আম্মা তো খুব গোছানো মানুষ। আমার আম্মার একটা জিনিস এদিক থেকে সেদিক হলে আমার মা সেটা বলতে পারতো। তো হঠাৎ করে আম্মুর এটা পাচ্ছিল না, এই গামলা পায় না, বাটি পায় না, মানে বিশাল বড় কিছু চুরি না, বাট উপরতলা, মানে আমার ভাবি তো আসলে জিনিসপত্র অতটা ওর হিসাব থাকে না, ওর কোথায় কি থাকলো না থাকলো অত কিছু হিসাব থাকে না। ধরেন ওর কাছে 3টা শ্যাম্পু আছে, ওখান থেকে যদি আমি একটা সরাইও ফেলিও বলতেও পারবে না, এরকম আর কি। তো যাই হোক, অনেক কিছু এরকম টুকটাক চুরি টুরি হয়েছে। পরে ধরা টরা পড়ার পরে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বিষয়, চুরি পর্যন্ত থাকলে একটা বিষয়। কিন্তু কথা হইল গিয়ে এই যে মোহাম্মদপুরে যে ইনসিডেন্টটা হলো, মা মেয়েকে একসাথে যে মেরে ফেলা হলো, মাত্র 4 দিন হয়েছিল কাজের মানুষটাকে রাখা হয়েছিল। তো 4 দিনের মধ্যে 4th দিনেই সেই ইনসিডেন্টটা ঘটায় পালায় যায়। এত সিকিউরিটির মধ্যে সিসি ক্যামেরা, তারপরে নিচে দারোয়ান, এত কিছুর মধ্যে সে এত বড় একটা অকারেন্স করে চলে গেল, তাই না? আর একটা মানুষের আমি কাজে রাখবো, তার ডিটেলস না জেনে, ভেরিফাই না করে কখনোই তাকে আসলে বাসায় ঢুকতে দেওয়া উচিত না। কারণ এই এখনকার যুগে কাউকে বিশ্বাস করা যায় না, কাউকেই না। আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি কাউকেই বিশ্বাস করতে পারবেন না। তো যে ইনসিডেন্টটা ঘটলো, মানে এত খারাপ লাগছে যে মেয়েটার ওই দিনকেই লাস্ট এক্সাম ছিল, হয়তো বা কত কিছু প্ল্যান করে রাখছে, ফাইনাল এক্সাম শেষ, এটা করব ওটা করব, মা মেয়েকে একসাথে এভাবে নির্মমভাবে মেরে ফেললো। তাও কাজের মেয়েটার বয়স 20 থেকে 22 বছর হবে। তার কতটা মানে ক্রিমিনাল টেন্ডেন্সি আমি সেটাই চিন্তা করতেছিলাম। তো ওইটা যখন চিন্তা করি তখন একদিক দিয়ে মনে হয় কাজের মানুষ নাই, খুবই ভালো আছি, নিজের কাজ নিজে করি, দরকার হলে ধীরে সুস্থে করি, একটু সময় লাগে, কোনো সমস্যা নাই। আমার আসলে ওইটা নিয়ে কখনো আফসোসই নাই যে আমার একটা কাজের মানুষ নাই। এরকম তো প্রায় হয় ইনসিডেন্ট, এরকম অনেক হয়। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আপনি কাজের মানুষকে যতই দেন না কেন, সে এসে কী করবে, আপা জানেন ওই বাসায় না আমাকে এইটা দিচ্ছে, আপা ওই বাসায় আমাকে ওইটা দিচ্ছে। আপনি যে দিচ্ছেন এইটা আসলে আরেক বাসায় গিয়ে বলবে ওই আপা আমাকে এটা দিচ্ছে। এটা কেন করে? যাতে করে আপনি তাকে আরও বেশি দেন, এরকম আর কি। কাজের মানুষকে সন্তুষ্ট করা অনেক টাফ ব্যাপার। আর মাসের মধ্যে তো ছুটি থাকেই ওনাদের, আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা, এটা সেটা থাকেই। কিন্তু এত বড় একটা ইনসিডেন্ট ঘটায় চলে গেল। অবশ্য যাক, আলহামদুলিল্লাহ বাংলাদেশের পুলিশ একদিনের মাথায় ওনাকে গ্রেফতার করেছে। মানে অবাক লাগলো, চেহারাটা দেখেই অবাক লাগলো যে কীরকম না, এই মানুষটাই মা মেয়েকে একসাথে মেরে ফেলছে। তো আসলে কোথায় নিরাপত্তা, কোথায় কি আমি জানি না আসলে। যাই হোক, আমরা সবাই সাবধানে থাকবো। কাজের মানুষ যতই বিশ্বস্ত হোক না কেন, একটু সাবধানে থাকবো। আমার যেসব আপুরা আমার ভিডিও দেখেন, আমরা আসলে একটু সাবধানে থাকাটাই ভালো। কারণ একটা জিনিস ঘটে গেলে তখন তো এটা আর ফিরে আসবে না, তাই না? তো এটাই মনে হলো আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা সবাই জানি, তারপরও আর কি মনে হইলো আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।